নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। আলোচিত শিশু বক্তা রফিকুল গাজীপুর কারাগারে, জানাবো রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে এবার ঢাকায় মামলা, জানাবো আমি দ্বিতীয় বিয়ে করেছি তাতে কার কি প্রশ্ন মামুনুল হকের, এছাড়া জানাবো হাত জোর করে ক্ষমা চাইলেন মামুনুল হক, রয়েছে স্ত্রীকে খুশি করতে সত্য গোপনের অবকাশ রয়েছে জানালেন মামুনুল হক, আরও রয়েছে করোনা থেকে মানুষকে বাঁচাতে আরও কঠোর পদক্ষেপ নেব জানালেন প্রধানমন্ত্রী, থাকছে বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত বললেন সেতুমন্ত্রী, এবং সবশেষে জানাবো করোনার চেয়ে বিএনপি দমনে ব্যস্ত সরকার বললেন মির্জা ফখরুল। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে এবার ঢাকায় মামলা। শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর এবার ঢাকায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম। এর আগে গত বুধবার নেত্রকোনায় মাদানিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব, পরে তাকে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করে র্যাব। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার লুৎফুর কবির। গত 10 ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর আজ তাকে কারাগারে পাঠানো হলো। জিএমপি কমিশনার লুৎফুর কবির বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গতকাল রাতে গাছা থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয় তিনি আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গত 25 মার্চ নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায় তাকে আসামি করা হয়নি। আমি দ্বিতীয় বিয়ে করেছি তাতে কার কি প্রশ্ন মামুনুল হকের। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামের 4টি বিয়ের অনুমোদন দেওয়া হয়েছে, দেশের আইনেও একাধিক বিয়েতে বাধা নেই, কাজেই আমি দ্বিতীয় বিয়ে করেছি তাতে কার কি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে গত শনিবার এক নারী সহ অবরুদ্ধ হওয়ার ঘটনা সহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার দুপুর 3:15টার দিকে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন মামুনুল হক। এ সময় তিনি আরো বলেন, যদি আমি স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি তবে আমার বিরুদ্ধে আমার পরিবার অভিযোগ দিতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার পরিবার কোনো বিষয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছে? আমার স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মামুনুল হক বলেন, আমার ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করে আমার ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এটি যেমন দেশের আইনেও অপরাধ, তেমনি ইসলামী বিধানেও চরম গুনাহের কাজ। সুতরাং আমার ব্যক্তিগত ফোন আলাপ যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করা হচ্ছে এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মাওলানা রফিকুল ইসলামকে গ্রেফতার করে তার নামে অপবাদ দেওয়া হয়েছে। এই যে এতগুলো ফোন আলাপ ফাঁস করা হলো তাতে কি প্রমাণ মিলেছে সে আমার বিবাহিত স্ত্রী নয়, অথচ শুধু শুধু আমার একান্ত ব্যক্তিগত কথাগুলো কোন উদ্দেশ্যে ফাঁস করা হলো? হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, আমি সেদিন নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে আমি কেন এই পরিস্থিতিতে রিসোর্টে গেলাম। হ্যাঁ, আমি স্বীকার করছি এমন অসাবধানতাবশত সেখানে আমার যাওয়া সমীচীন হয়নি, তবে আমি জানতাম না যে দেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তা চরমভাবে ভেঙে পড়েছে। এর আগে সোনারগাঁয়ে নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনার পর হেফাজত কর্মীদের ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় 3টি মামলা দায়ের হয়েছে। 2টি মামলায় পুলিশ বাদী হয়ে ও অপর মামলাটি আহত এক সাংবাদিক বাদী হয়ে করেছেন। এই 3 মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে। হাত জোর করে ক্ষমা চাইলেন মামুনুল হক। কয়েকদিন ধরে ব্যাপক আলোচিত সমালোচিত হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার নিজের ব্যক্তিগত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুরে লাইভে এসে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। মামুনুল হক বলেন, আমি সবার কাছে দোয়া চাই। আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমার অসাবধানতা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি সেই জন্য আমি নিজেই মর্মাহত। আমার কারণে আজকে সেখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এই হেফাজত নেতা, পাশাপাশি বিশ্বের মুসলমান ভাইদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মামুনুল বলেন, একের পর এক মামলা করা হচ্ছে, এর মাধ্যমে অনেক মানুষকে হয়রানি করা হবে, অথচ প্রকৃত যারা দোষী, যারা গিয়ে হামলা করলো সেই সন্ত্রাসীদের ব্যাপারে রাষ্ট্র নীরব। আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, অথচ তাদের নাম পরিচয় দিবালোকের মতো পরিষ্কার। ইনশাল্লাহ ইতোমধ্যে
তাদের ব্যাপারে আমি এজাহার দায়ের করেছি, আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্ত্রীকে খুশি করতে সত্য গোপনের অবকাশ রয়েছে বললেন মামুনুল হক। হেফাজত ইসলামের নেতা মামুনুল হক বলেছেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে মামুনুল হক একথা বলেন। ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করার ঘটনায় স্থানীয় সরকার সমর্থকেরা মামুনুল হককে ঘেরাও করেন। ওই দিন তিনি জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। ২ বছর আগে তিনি বিয়ে করেছেন। কয়েকটি ফাঁস হওয়া ফোনালাপের সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করার বিষয়টি মামুনুল হকের প্রথম স্ত্রী জানতেন না। তাছাড়া রিসোর্টে স্ত্রীর নাম সঠিক বলেনি মামুনুল। ওই ঘটনার ৫ দিন পর মামুনুল হক লাইভে এসে বলেছেন, আমি একাধিক বিয়ে করেছি। তিনি দাবি করেন, ইসলামী শরিয়ত অনুযায়ী ও বাংলাদেশের আইন একাধিক বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই। নিজের একাধিক বিয়ের কথা উল্লেখ করে মামুনুল বলেন, একজন পুরুষ ৪টি বিয়ে করতে পারেন, ৪টি বিয়ে করলে কার কি? মামুনুল হক হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব। রয়্যাল রিসোর্টে তিনি ঘেরাও থাকা অবস্থায় স্থানীয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা সেখানে ব্যাপক ভাঙচুর করেন। পরে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান তারা। করোনা থেকে মানুষকে বাঁচাতে আরো কঠোর পদক্ষেপ নেব জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীর হিসেবে দেখা দিয়েছে এবং তার সরকারও সেই ধাক্কা দেখতে পাচ্ছে। মানুষকে বাঁচানোর জন্য সরকার প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সরকার সেটা নেবে। প্রধানমন্ত্রী আজ সকালে বিসিএস কর্মকর্তাদের ৬ মাসব্যাপী ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্ব আরোপ করে প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অন্যরাও যেন সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। আজ যারা দায়িত্ব নিয়ে কর্মস্থলে যাবেন সেখানেও যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আপনারা দৃষ্টি দেবেন। তিনি বলেন, আজ এই সভার মাধ্যমে আমি দেশবাসী সবাইকে বলবো, প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মেনে চলে সেই ব্যবস্থা নেবেন। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। এজন্য সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। প্রধানমন্ত্রী বলেন, যেমন মাস্ক পরাটা একান্ত দরকার, অফিস আদালত বা কাজ থেকে ঘরে ফিরে সবাই একটু গরম পানির ভাপ নেবেন, কারণ এই ভাইরাস সাইনাসে গিয়ে বাসা বাঁধে, সেটা যেন না পারে সেজন্য একটু গরম পানির ভাপ নিয়ে নিজেকে সুরক্ষিত রাখবেন। প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৭১তম বুনিয়াদী কোর্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সনদপত্র বিতরণ করেন। এবারের কোর্সে ৩০৭ কর্মকর্তা সবাই কৃতকার্য হয়েছেন। এর মধ্যে ২২৮ জন পুরুষ এবং ৭৯ জন নারী কর্মকর্তা রয়েছেন। করোনার চেয়েও বিএনপি দমনে ব্যস্ত সরকার বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় নয় বরং মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে বিএনপির নেতাকর্মীদের দমন করতে মরিয়া হয়ে উঠেছে সরকার। আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের সই করা এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতায় বাংলাদেশে করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে গত বছরের তুলনায় করোনা ভাইরাস মহামারী এখন আরো প্রকট আকার ধারণ করেছে। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে, কিন্তু সংকটময় পরিস্থিতি সামাল দিতে আগের মতো ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে সরকার। বিএনপি মহাসচিব বলেন, ফরিদপুরের সালথায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নামে বেনামে ৪,০০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং হয়রানি নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার সহ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি ও সালথায় স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি। বিএনপি করোনার চেয়ে ভয়াবহ ভাইরাসে আক্রান্ত বললেন সেতুমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনার চেয়ে ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার। আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। করোনা মোকাবেলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে প্রকারান্তরে বিএনপির বক্তব্যে প্রমাণ করে তারা লেজে গোবরে দশা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ মনে করে বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে, তাদের এখন রাজনৈতিক আইসোলেশন দরকার। ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। তারা একবার বলে লকডাউন দিতে হবে, আর একবার বলে লকডাউন দিলে মানুষ কি খাবে। বিএনপির এমন দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। সেতুমন্ত্রী বলেন, বিএনপি সরকারকে সরাতে ছাত্র ও শ্রমিকদের ঐক্যের কথা বলছেন, কিন্তু তারা ছাত্র শ্রমিকদের কোনো সাড়া পাচ্ছেন না এবং জনগণেরও কোনো আস্থা পাচ্ছে না। করোনা মহামারীর এই সময় বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শিবের গীত গাইছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায় কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক করছে, তখন বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে ও দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে। এদেশে অগ্নি সন্ত্রাসের জনক বিএনপি, আর এ সন্ত্রাসের আগুনে একসময় নিজেদের ঘরও পুড়বে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের উপর ভর করছে, বিএনপির অপরাজনীতি বুমেরাং হতে বাধ্য। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা সড়ক জোনের অধীনে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে ৮ লেন বিশিষ্ট নতুন সেতু নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে ৩টি সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। মৃত্যুর রেকর্ড দেখল দেশ। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৭৪ জন মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত ২৪ ঘন্টায় ৬,৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল বুধবার সর্বোচ্চ ৭,৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল, আর মৃত্যু হয়েছিল ৬৩ জনের। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষাও হয়েছে ৩৩,১৯৩ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০.৬৫%।